মাত্র একটি আলু দিয়ে একদম নতুন পদ্ধতিতে আলুর পাঁপড় রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা একবার বানিয়ে বছর পর সংরক্ষণ করতে পারেন। আর এগুলো যেমন কাঁচের মতো স্বচ্ছ হবে তেমনই কিন্তু সাদা ধপধপে হবে, আর খেতে কিন্তু দারুণ মুচমুচে এবং সুস্বাদু হয়। তাহলে এই পদ্ধতিতে এই আলুর পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আলুর পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই এখানে দেখুন একটা বড় সাইজের আলু নিয়েছি। এই একটা বড় সাইজের আলু দিয়ে কিন্তু অনেকগুলো পাঁপড় বানিয়ে নেওয়া যাবে। এবার এই আলু থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে। আলু থেকে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আলুটার মধ্যে দেখুন কোনো রকম কিন্তু খোসা নেই। এবার এই আলুটা খুব ভালোভাবে কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছে। সব আলুই এভাবে করে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই আলুগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নিতে খুবই সুবিধা হয়। এবার এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে জল নিয়েছি, আর এই জলের মধ্যে আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। সব কেটে নেওয়া আলু বেশ কিছুটা পরিমাণে জলের মধ্যে দিয়ে অল্প একটু ধুয়ে নেওয়ার পর এই জলটা ফেলে দিয়েছি, আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর এই আলুর পাঁপড়গুলো বানানোর পর দেখবেন অনেক সময় আলুর পাঁপড়ের মধ্যে কালো কালো ভাব চলে আসে বা কষ ভাব চলে আসে, বা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার পর দেখবেন অনেকটাই কিন্তু কালো কালো মতো হয়ে আসে। তার জন্য এর মধ্যে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এটা মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো সময় রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে 30 মিনিট মতো সময়ও ঢেকে রাখতে পারেন। তো এটা রাখার পরে দেখবেন অনেকটাই কিন্তু এর মধ্যে আলুর কালো ভাব বা কষ ভাবটা কম হয়। পাঁপড়গুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবার আলুর পাঁপড় বানিয়ে নেওয়ার জন্য এখানে হাফ কাপ মতো সাবুদানা ধুয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখছিলাম। সাবুদানাটা খুব ভালোভাবে ফুলে গেছে আর ভিজে গেছে, চিবলেই দেখুন এটা কিন্তু গলে যাচ্ছে। আলুর পাঁপড়ের মধ্যে অল্প পরিমাণে সাবুদানা ব্যবহার করলে এই পাঁপড়গুলো অনেকটাই সাদা ধবধবে, হালকা ফুলকা এবং বেশি মুচমুচে হয়। এবার এই ভেজানো সাবুদানা মিক্সার জারের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, আর সাথে এর মধ্যে 1 কাপ মতো জল দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি। সাবুদানা মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি, আর সাবুদানাটা মিহি করে বেটে নেওয়ার পরও অনেক সময় এই মিশ্রণের মধ্যে ছোটো ছোটো দানাভাব থেকে যায়। তার জন্য ছাঁকনিতে খুব ভালোভাবে সাবুদানার মিশ্রণটা ছেঁকে নিলাম। সাবুদানার মিশ্রণ ছাঁকনিতে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর এর মধ্যে দেখুন এরকম ছোটো ছোটো দানাভাব থেকে গিয়েছিল। এবার যে ভিনিগার মেশানো জলের মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখছিলাম, এই কেটে নেওয়া আলুর মধ্যে জলটা পাল্টে নিয়ে আরও একবার জল দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়ে মিক্সার জারের মধ্যে কেটে নেওয়া আলুগুলো নিয়ে নিচ্ছি, আর এরই সাথে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, আর মিক্সিতে এটা খুব ভালোভাবে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আলু মিক্সিতে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার এই আলুর মিশ্রণটাও ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটা খুব ভালোভাবে বেটে নেওয়ার পরও অনেক সময় কিন্তু এর মধ্যে ছোটো ছোটো শক্ত ভাব বা দানা ভাব থেকে যায়। তার জন্য এভাবে করে ছেঁকে নিলে এটা খুবই ভালো হয়। সব আলুর মিশ্রণটা ছাঁকনির মধ্যে অল্প অল্প করে দিয়ে এভাবে করে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর মিক্সি ধোয়ার পর যে জলটা ছিল, জলটা এর মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আলুর ছোটো ছোটো দানা ভাব থেকে গিয়েছিলো। এগুলো থাকলেই আলুর পাঁপড়গুলো খুব একটা ভালো হয় না। তার জন্য খুব ভালোভাবে এগুলো ছেঁকে নিলে খুবই ভালো হয়। বেটে নেওয়া আলুর মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর যে এক্সট্রা অংশটা বেরিয়েছে এটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, এটা আমি ফেলে দিচ্ছি। এবার এই দুটো মিশ্রণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এই দুটো মিশ্রণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আগে যেহেতু আমি বেটে নেওয়ার সময় জলটা ব্যবহার করেছিলাম, পরিমাণ মতো এখানে জলটা দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। তো ওই কাপের মাপ করে এখানে আমি 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। মিশ্রণের মধ্যে 4 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার হ্যান্ড উইচ দিয়ে এই মিশ্রণটা খুব ভালোভাবে আর একবার মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এভাবে করে একবার মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে নিয়ে বেশ কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তো মিশ্রণটা অল্প কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করছে, আর এই মিশ্রণটা যত বেশিক্ষণ নাড়াচাড়া হবে তত দেখবেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আর এটা অনেকটাই ঘন এবং স্বচ্ছ হয়ে যাবে। মিশ্রণটা বেশ কিছুক্ষণ সময় অনবরত নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা, মিশ্রণের মধ্যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মিশ্রণটা অনেকটাই ঘন এবং স্বচ্ছ হতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি, যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করেছে, আর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় এটা নাড়াচাড়া করে নিচ্ছি।
মিশ্রণটা আরও বেশ কিছুক্ষণ সময় মোটামুটি 5 মিনিট মতো সময় অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করবার দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণের পরিমাণটা কিন্তু এখানে আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে খুব বেশি লবণ দেবে না, সেক্ষেত্রে পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর অনেক সময় কিন্তু নোনতা ভাব লাগতে পারে। এরই সাথে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, যাতে করে পাঁপড়গুলো অনেকটাই ফোলা ফোলা এবং মচমচে ভাব হয়। মিশ্রণটার মধ্যে পরিমাণ মতো লবণ এবং বেকিং সোডা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আরও অল্প কিছুটা সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে এবার এই মিশ্রণটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং স্বচ্ছ হয়ে গেছে। তো এই পাঁপড়ের মিশ্রণটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা বেশি ঘন হয়ে যাবে। তো এই অল্প একটু ঘন থাকবে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এখান থেকে 1 চামচ মতো মিশ্রণ একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মিশ্রণটা অল্প একটু গরম হয়ে যাওয়ার পর অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। এখনই অল্প একটু চটচটে ভাব রয়েছে, তো অল্প একটু চটচটে এবং ঘন ভাব মতো থাকবে, তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। আর এই অবস্থা হলে বুঝতে হবে পাঁপড় বানানোর জন্য মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার এই মিশ্রণটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রের মধ্যে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি। অল্প একটু ঠান্ডা হতেই দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, তবে মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে যায়নি। এবার এভাবে করে অল্প অল্প করে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি পাতলা করেও দেওয়া যাবে না, খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। খুব বেশি পাতলা করে দিলে এই পাঁপড়গুলো তুলতে অসুবিধা হবে আর মোটা করে দিলে ফেটে যাবে, তাই মিডিয়াম করে এভাবে করে দিয়ে দিচ্ছি। তো একইভাবে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি আর এগুলো 2 দিন মতো সময় রোদ্রে খুব ভালোভাবে শুকনো করে নিচ্ছি। 2 দিন এই আলুর পাঁপড়গুলো খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি আর এগুলো কিন্তু তুলতে কোনো রকম অসুবিধা হয়নি, যেহেতু মিডিয়াম করে দিয়ে দিয়েছিলাম আপনা আপনি কিন্তু এগুলো উঠে গিয়েছিল। আর এগুলো দেখুন বন্ধুরা কতটা পাতলা হয়েছে, কতটা স্বচ্ছ হয়েছে, একদম কাঁচের মতো। আর দেখতে কী যে ভালো লাগছে, আর একসাথে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। এগুলো দেখতে যেমন ভালো লাগে তেমনই খেতে কিন্তু দারুণ লাগে। এখান থেকে কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো ফুলে যাচ্ছে। একইভাবে বাদবাকি কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি আর এই পাঁপড়গুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, ততটাই কিন্তু মচমচে। বাড়িতে চাইলে এভাবে আলু দিয়ে এবং সাবু দিয়ে পাঁপড় বাড়িতে একবার বানিয়ে দেখুন। আর এই আলুর পাঁপড় রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।